আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, বেশ কিছুদিন ধরেই সৌদি আরব, মিশর, তুরস্ক এবং পাকিস্তান এই ৪ টি দেশের নতুন জোটের উত্থানের বিষয়ে ব্যাপক ভিত্তিতে আলাপ আলোচনা হচ্ছিল এবং তারা কয়েক দফায় কয়েকটি স্থানে বৈঠকও করেছেন। অলরেডি সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে ন্যাটো স্টাইলে চুক্তি রয়েছে। এই চুক্তির বর্ধিতকরণ এবং নতুন সামরিক একটি ব্লকের উত্থানের বিষয়ে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ব্যাপক ভিত্তিতে অস্বস্তি ছিল। আর এর মধ্যেই কিন্তু মিশর ইসরায়েলি সীমান্তের ১০০ মিটারের কাছে লাইভ ফায়ার ড্রিল করছে। দেখুন, ইসরায়েল মিশর সীমান্ত বেড়ার মাত্র ১০০ মিটার দূরত্বে মিশরের সরাসরি গুলিবর্ষণ বা লাইভ ফায়ার সামরিক মহড়া পরিচালনার সিদ্ধান্ত দক্ষিণ ইসরায়েলে তীব্র নিরাপত্তার উদ্বেগ তৈরি করেছে। দেখুন, ১৯৭৯ সালের ঐতিহাসিক শান্তি চুক্তি যেটি মিশর এবং ইসরায়েলের মধ্যে হয়েছিল সেটা এখনও বিদ্যমান। তারপরও কিন্তু ইসরায়েলি সীমান্তের কাছে এই লাইভ ড্রিলের ঘোষণা, যেটা ওই শান্তি চুক্তির অধীনে যে শর্ত রয়েছে তার একেবারে পরিপন্থী। আর এই বিষয়টাই কিন্তু আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন যে নিরাপত্তায় বর্তমানে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে এই পরিস্থিতি বা এই চুক্তিটি কতটা ভঙ্গুর অবস্থায় পড়েছে তা কিন্তু এই ঘটনা থেকেই প্রকাশ পায়। দেখুন, ১৯৭৯ সালে মিশর এবং ইসরায়েলের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যে শান্তি চুক্তি হয়েছিল তা অনুযায়ী সিনাই অঞ্চলকে সামরিক জোনে ভাগ করা হয়েছিল, যাতে কোনো পক্ষই আকস্মিক সেনা সমাবেশ করতে না পারে। ইসরায়েল সীমান্তের নিকটতম যে জোন সি রয়েছে মূলত হালকা অস্ত্রে সুসজ্জিত পুলিশ এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জন্য যে MOF রয়েছে তার জন্য সংরক্ষিত। দেখুন, ইসরায়েলি সীমান্তের এত কাছে সামরিক মহড়ার জন্য ইসরায়েলের পূর্ব অনুমতির প্রয়োজন। অর্থাৎ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার ঝুঁকি জেনেও পারান আঞ্চলিক ব্রিগেডের মাধ্যমে এই মহড়ার অনুমতি দিয়েছে, নয়তো মিশর অনুমতি ছাড়াই এই যে মহড়া রয়েছে সেটা করছে। ২৬শে এপ্রিল থেকে ৩০শে এপ্রিল পর্যন্ত সকাল ৬টা থেকে একেবারে বিকেল ৬টা পর্যন্ত এই সামরিক মহড়া হচ্ছে। দেখুন, ইসরায়েল এর পূর্বে এই অঞ্চলের ভেতর লাইভ ফায়ার তো দূরের কথা, কোনো ধরনের ট্যাঙ্ক, আর্টিলারি বা ভারী কোনো সমরাস্ত্রই মোতায়েন করতে দিত না। সরাসরি তারা তাদের সামরিক যে শক্তি রয়েছে তার প্রভাব বলয়ে দেখেত। ইরানের যুদ্ধ যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে কৌশলগতভাবে এমন পর্যায়ে নিয়ে গেছে, মিশরের এই পদক্ষেপের বিরুদ্ধে সরাসরি হুমকি দেওয়া বা পাল্টা কোনো সামরিক প্রতিবন্ধকতা তৈরি করার যে কৌশল সেটা ইসরায়েল এখন নিতে পারছে না। কারণ মিশরের সঙ্গে যে কোনো ধরনের উত্তাপ বা নতুন সাংঘর্ষিক পরিস্থিতি আরেকটি নতুন ফ্রন্ট এই ইসরায়েলের জন্য ওপেন করে দিতে পারে। অলরেডি কিন্তু তারা ৩-৪টি ফ্রন্টে লড়াই করছে। আর এমত অবস্থায় মিশরের মতো একটি শক্তিশালী দেশের বিরুদ্ধে যদি তারা তাদের দক্ষিণ সীমান্তে নতুন করে ফ্রন্ট ওপেন করে ফেলে, সেটি তাদের জন্য কৌশলগতভাবে আরও বড় জটিলতা হবে। কারণ আফ্রিকার সবথেকে শক্তিশালী দেশ হলো এই মিশর সামরিকভাবে। দেখুন, মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে বর্তমান যে সংঘর্ষ এবং সাংঘর্ষিক পরিস্থিতি, এটি শুধু মধ্যপ্রাচ্যের বর্তমান স্থিতি নয়, ভবিষ্যতে যে ভূ রাজনীতি রয়েছে এবং সামরিক ক্যাপাবিলিটি কিভাবে থাকবে তার কিন্তু একটা বেস তৈরি করে দিয়েছে। বিশেষ করে উপসাগরীয় দেশগুলোতে যুক্তরাষ্ট্রের যে বহু বছরের সামরিক উপকরণ ছিল, রাডার সিস্টেম ছিল, সেগুলো আর কার্যকর নেই। যেখান থেকে এই উপসাগরীয় দেশগুলো লজিস্টিক সাপোর্টে একটি বড় ধরনের সাপোর্ট পেত, এমনকি ইসরায়েলও পেত। ইরান থেকে মিসাইল হামলার সাথে সাথেই ইসরায়েল হাজার কিলোমিটার দূরে বসে সেই খবর তারা জানতে পারত। তবে বর্তমানে সেই সুযোগটা নেই এবং যুদ্ধকালীন পরিস্থিতি শান্ত হলেও পরবর্তী সময় মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের কী সামরিক কৌশল থাকে সেটিও প্রশ্নবিদ্ধ। কারণ ইরানের বিরুদ্ধে সাংঘর্ষিক পরিস্থিতি চলার সময়ে যুক্তরাষ্ট্র বহুবার উপসাগরীয় দেশগুলোকে এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য সরাসরি আহ্বান জানিয়েছিল। তবে উপসাগরীয় কোনো দেশই ইরানের বিরুদ্ধে তেমনভাবে যুক্ত হয়নি, এমনকি কোনো ধরনের হামলার ঘটনাও ঘটেনি এদের পক্ষ থেকে। এই বিষয়টিও যুক্তরাষ্ট্রকে ভবিষ্যতে তাদের সামরিক স্ট্র্যাটেজিতে এই দেশটিগুলোর সঙ্গে জোটবদ্ধভাবে কতটুকু তারা শক্তিশালী অবস্থানে থাকবে তা নিয়ে কিন্তু প্রশ্ন তৈরি করেছে। সেখানে ব্লক হয়ে 3টি ব্লকের উত্থানের বিষয়টি পরিষ্কার। ঠিক এমতো অবস্থায় সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে টেলিফোন করেছেন। দেখুন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার যে ইঙ্গিত
ইঙ্গিত সেটা স্পষ্ট নয়। অপরদিকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের পরিবর্তে ইসরায়েলের ভেতর নতুন করে যে আকাশে রিফুয়েলিং ট্যাঙ্কার রয়েছে, ট্যাঙ্কার বিমান সেগুলো মোতায়েন করেছে। যে কোনো মুহূর্তে ইরানের বিরুদ্ধে হামলা শুরু হয়ে যেতে পারে। অপরদিকে ইরানের পক্ষ থেকে পরিষ্কার বার্তা, যদি হামলা হয় মধ্যপ্রাচ্যের তেল ক্ষেত্রগুলোতে তারা হামলা করবে। আর এই ক্ষেত্রে সৌদি আরব এবং কাতারের মতো তেল সমৃদ্ধ দেশগুলো, যাদের অর্থনীতি অনেকটা নির্ভরশীল এই তেলের উপর, তাদের জন্য কিন্তু একটা বিপজ্জনক সংকেত। আর এই জন্যই তারা তাদের অবস্থানগুলো পরিষ্কার করার জন্য ইরানের কাছে টেলিফোন করছে এবং ইরানকে পরিষ্কার করছে যে ইরানের বিরুদ্ধে কোনো ধরনের দ্বিতীয় দফার যে যুদ্ধ বা সরাসরি হামলার ঘটনা ঘটবে বা যদি ঘটে, সেখানে কোনোভাবেই এই সকল দেশগুলো অংশগ্রহণ করবে না এবং তারা তাদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না। এখন প্রশ্ন হলো যে এর পূর্বেও কিন্তু সৌদি আরব ইরানে হামলার পূর্বে ঠিক একইভাবে টেলিফোন করে ইরানকে তাদের অবস্থান পরিষ্কার করেছিল যে তাদের আকাশসীমা তারা ব্যবহার করতে দেবে না। অথচ এই সৌদি আরবের যে প্রিন্স সুলতান ঘাঁটি রয়েছে, সেখানে যুক্তরাষ্ট্রের অয়েল ট্যাঙ্কার এবং বিভিন্ন যুদ্ধ বিমানের অবস্থান নিশ্চিত করা গিয়েছিল এবং সেই ঘাঁটিতে হামলা করার পর যুক্তরাষ্ট্রের কয়েকটি যে KC-46 এবং 135 ট্যাঙ্কার বিমান রয়েছে, তা ক্ষতিগ্রস্তের ঘটনাও ঘটেছিল। প্রশ্ন হলো যে এইবার সৌদি আরব তার নিজের অবস্থান পরিষ্কার করে ইরানকে যে বার্তা দিল, তারা তাদের এই অবস্থানে টিকে থাকতে পারবে কিনা। দেখুন, একদিকে যখন ইরানকে টেলিফোন করে সৌদি আরব এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রী তাদের আস্থা পেতে চাচ্ছে, ঠিক এমতো অবস্থায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থার অভ্যন্তরে তথ্যের নির্ভরযোগ্যতা নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পেন্টাগনের সামরিক ব্রিফিংয়ের তথ্য নিয়ে প্রকাশ্যেই সংশয় প্রকাশ করেছেন, এমনটা প্রতিবেদনে সাম্প্রতিক নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে দেশটির যে ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে তা নিয়েও তিনি উদ্বেগের কথা জানিয়েছেন। দেখুন, আন্তর্জাতিক রিপোর্টে যেমনটা দাবি করা হচ্ছে, ভ্যান্স সরাসরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পেন্টাগনের দেওয়া তথ্যের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এর আগে ট্রাম্পের দাবি করেছিলেন যুক্তরাষ্ট্রের অস্ত্রাগারে ইতিহাসের সর্বোচ্চ অস্ত্র মজুদ রয়েছে এবং তা দীর্ঘ সময় যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। তবে স্বাধীন গবেষণা সংস্থাগুলোর মূল্যায়ন ভিন্ন চিত্র তুলে ধরেছে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজির একটি প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বর্তমান ক্ষেপণাস্ত্র মজুদ পূর্ণ সক্ষমতায় ফিরে আসতে আরও কয়েক বছর সময় লাগতে পারে। একই সঙ্গে সরবরাহ শৃঙ্খল এবং উৎপাদন সীমাবদ্ধতার এই ঘাটতি পরিস্থিতি আরও জটিল করে তুলছে। রিসেন্টলি প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক সংঘাতের পর যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা নিয়ে বিভিন্ন সক্ষমতার মূল্যায়নের ভিন্নতাও দেখা গেছে। কিছু কিছু বিশ্লেষণ বলছে যুদ্ধ পরিস্থিতিতে ব্যবহৃত অস্ত্রের পরিমাণ দ্রুত পুনর্নির্মাণ করা সম্ভব হচ্ছে না, আর ভবিষ্যতে সংঘাতের প্রস্তুতিতে প্রভাব ফেলবে। বিশেষ করে ইরানের ক্ষেত্রেই যেহেতু এই ধরনের অস্ত্রের সংকট তৈরি হয়েছে, তাহলে চীনের মতো বড় শক্তি বা রাশিয়ার ক্ষেত্রে সরাসরি সংঘাতের সময় পরিস্থিতি কতটা নাজুক হতে পারে। যুক্তরাষ্ট্রের জন্য সার্বিক পরিস্থিতি এখন চ্যালেঞ্জিং। দেখার বিষয় যে ইরানের ইস্যুকে কেন্দ্র করে তারা কি ধরনের বড় সামরিক সিদ্ধান্ত নেয় এবং সেটি কিভাবে তারা বাস্তবায়ন করে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।